আমি পদ্মজা, লিখেছেন এলমা বেহরোজ। 21তম পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। মা বাবাকে সঙ্গে নিয়ে হাওলাদার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আনন্দে নেচে উঠল মৃদুলের বুকের অন্তঃস্থলে লুকিয়ে থাকা হৃদয়টা। মা বাবাকে যখন জানিয়েছিল যে সে বিয়ে করতে চায় এবং পাত্রীও পছন্দ করেছে, তখনই তারা উল্লাসে আত্মহারা হয়ে গিয়েছিল। মিয়া পরিবারের সবাই এই খুশির খবরে আনন্দ উল্লাস শুরু করে দিয়েছিল। মৃদুল তাদের আদরের সন্তান। দীর্ঘদিন অলন্দপুরে থাকার কারণে তার মা জুলেখা বানু মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন। 6 বিঘা জমির উপর নির্মিত কাঠের বাড়ি আর 90 বিঘা কৃষি জমির একমাত্র উত্তরাধিকারী মৃদুল। তার অনুপস্থিতিতে বাড়ির প্রতিটি সদস্য যেন বেঁচে থেকেও মৃত অবস্থায় দিন কাটাচ্ছিল। এমন পরিস্থিতিতে মৃদুলের বিয়ের সিদ্ধান্ত তাদের জীবনে ঈদের আনন্দের মতো বয়ে এনেছিল। তাই এত তাড়াতাড়ি তাদের আগমন মৃদুলের বাবা গফুর মিয়ার মাথার সুন্দর টুপি, গায়ের দামি পাঞ্জাবি, শরীর থেকে মিষ্টি আতরের সুবাস ভেসে আসছে। জুলেখা নিকাব তুলে মৃদুলকে জিজ্ঞাসা করল, বাড়ির কি কেউ নাই? মৃদুলের মায়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, অন্দরমহলে গেলেই মানুষ পাইবেন, একটু ধৈর্য ধরেন আম্মা। জুলেখা বানুর কপালে ভাঁজ পড়ল। তিনি রূপবতী, স্বাস্থ্যবতী ও বাদশাল প্রকৃতির মানুষ। সেই সঙ্গে রূপ ও সম্পদ নিয়ে তার অহংকারের সীমা নেই। সতর্ক দৃষ্টিতে চারপাশ নিরীক্ষণ করতে করতে অন্দরমহলে প্রবেশ করলেন তিনি। অন্দরমহলের সামনে রিনু দাঁড়িয়েছিল। মৃদুলকে দেখে সে উজ্জ্বল হাসি চড়িয়ে এগিয়ে এলো। ভাইজান, আইয়া পড়ছেন? হ্যাঁ, আইসি, মৃদুল উত্তর দিল। রিনু সরল হাসি হেসে জুলেখা বানু ও গফুর মিয়ার পায়ে হাত দিয়ে সালাম করল। মৃদুল জিজ্ঞাসা করল, পুপু আম্মা কি ঘরে আছে? না ভাইজান, বাড়ির সবাই তো স্কুল ঘরে গেছে। মৃদুলের আগেই জুলেখার প্রশ্ন করে বসলো, কেন, ওইখানে কি দরকার? রিনু বিস্তারিত ব্যাখ্যা করল। গফুর মিয়া সন্তুষ্টির সঙ্গে মন্তব্য করলেন, মনটা জুড়াইয়া গেল। হাওলাদার বাড়ির আত্মীয় হওয়ায় আমাদের 7 জন্মের সৌভাগ্য। গফুরের প্রশংসা জুলেখা বানুর মনোপুত হলো না। অন্যের গুণকীর্তন তিনি সহ্য করতে পারেন না। হাতের ব্যাগটা রিনুর দিকে এগিয়ে দিয়ে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করল, এই সেরি, ব্যাগটা ধরো। রিনু নীরবে ব্যাগটা গ্রহণ করল। জুলেখা বানু প্রশ্ন করলেন, আমরা কোন ঘরে থাকব? লইয়া যাও। আপনারা অলগ ঘরে থাকবেন, রিনু জানালো। জুলেখা পিছনে ফিরে অলগ ঘরের দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করল, টিনের ঘরটা? জুলেখার প্রশ্নের অবজ্ঞার সুর স্পষ্ট। তিনি যে টিনের ঘরে থাকতে অনিচ্ছুক তা বোঝা গেল। নীরব রইল রিনু। মৃদুল মায়ের দিকে তাকিয়ে কোমল স্বরে বলল, আম্মা, কম কথা কন, আমরা মেহমান। জুলেখার কথাবার্তা শুনে রিনু মনে মনে ভাবল, পূর্ণার ভাগ্যে দুঃখ আছে। জুলেখা যে অলগ ঘরে থাকবেন না তা পরিষ্কার। তাই অন্দরমহলে রানী লাবণ্যের খালি ঘরটার তাদের নিয়ে গেল সে। জুলেখা মালপত্র রেখে লম্বা হয়ে শুয়ে পড়লেন। তার হাত পা ক্লান্তিতে ভারী হয়ে এসেছে। একবার ভাবলেন রিনুকে পা টিপে দিতে বলবেন, কিন্তু কি যেন ভেবে আর বললেন না। মৃদুল বলল, আব্বা, আমি গোসল সেরে খাওয়া দাওয়া করে স্কুল ঘরে যাইতেছি, আপনি যাইবেন? হ্যাঁ, যাব, মহৎ কাজ নিজের চোখে দেখা ভাগ্য। গফুর মিয়া উত্তর দিলেন। মৃদুল মায়ের উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, আম্মা, আপনি যাইবেন? ক্লান্ত জুলেখা মৃদুস্বরে বললেন, না গো বাবা। তিনি উঠে বসলেন। রিনুকে ডেকে বললেন, এই সেরি, কলটা কোন দিকে দিয়া? জুলেখার কথার আদেশ না হুমকি রিনু বুঝতে পারল না। সে নীরবে জুলেখাকে কলতলার নিয়ে গেল। মনে মনে ভাবল, লতিফা বাবু থাকলে ভালো হইতো। নতুন কোনো অতিথি এসে অহংকার দেখালে লতিফা তাকে ভালো সাহায্য করতে পারে। দুপুরের সূর্য মাথার উপরে জ্বলজ্বল করছে। মাঠ জনাকীর্ণ। এক পাশে মহিলা ও শিশুরা, অন্য পাশে পুরুষের সমাবেত হয়েছে। রিদওয়ান শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত। বাইরে থেকে দেখলে রিদওয়ানকে একজন মহৎ, ভদ্র, শান্তশিষ্ট ব্যক্তি বলে মনে হয়। এমন মানুষ যাকে প্রায় দেখা যায় না। জনসাধারণের ধারণা রিদওয়ান একজন জ্ঞানী ব্যক্তি।
সে সর্বদা বইপত্র নিয়ে ব্যস্ত থাকে, তাই তার দেখা পাওয়া দুর্লভ। কিন্তু হায়, এই সরল প্রাণের মানুষগুলো যদি জানতো তার অন্তরের খবর। উপস্থিত প্রতিটি মানুষের আনন্দ উল্লাসিত। এত বিলুপ সংখ্যক মানুষের শীতবস্ত্র বিতরণ করা সামান্য কাজ নয়। যখন হাওলাদার বাড়ির সদস্যরা এই মহৎ কাজটি সম্পন্ন করে, তখন সবার চোখে তারা ফেরেশতার মর্যাদা লাভ করে। স্বর্গীয় দূতদের সঙ্গে তুলনা করা হয় তাদের। মজিদ হাওলাদার ও খলিদ হাওলাদারের শীতবস্ত্র বিতরণে ব্যস্ত। পদ্মজা একপাশে নীরবে দাঁড়িয়ে, তার দুপাশে দুজন লোক আঠার মতো সেটে আছে। তাদের দৃষ্টি পদ্মজার উপর নিবদ্ধ। পদ্মজার চোখ অস্থিরভাবে লিখনকে খুঁজছে। মানুষটার আগমনের বিষয়ে সে নিশ্চিত নয়, তবু মনে মনে প্রার্থনা করছে যেন আসে। আজ তার এখানে আসাটা অনেক মেয়ের জীবন রক্ষার কারণ হতে পারে। পদ্মজা দৃঢ় বিশ্বাস লিখন একজন সৎ মানুষ। সমস্ত ঘটনা শোনার পর সে নিশ্চয়ই যথাযথ পদক্ষেপ নেবে। হঠাৎ লিখন বীরের ঠেলে প্রান্তর পাশে এসে দাঁড়ালো। প্রান্ত প্রথমে অবাক হলেও হাসি মুখে কর্মর্দন করে জিজ্ঞাসা করলো, কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি কেমন আছো? লিখন প্রতি প্রশ্ন করলো। ভালো ভাইয়া। পূর্ণা প্রেমা আসেনি? এসেছে, এদিকে আছে। প্রান্ত স্কুলের ডান দিকে ইঙ্গিত করল। কৌতূহলী হয়ে লিখনকে প্রশ্ন করল ত্রিদা। কে ও? লিখন নিম্নস্বরে উত্তর দিল, পদ্মজার ভাই। ত্রিদা তৎক্ষণাৎ প্রান্তের দিকে ফিরে জিজ্ঞাসা করল, তোমার পদ্মজা আপা কোথায়? প্রান্ত সরাসরি আঙ্গুল দিয়ে নির্দেশ করে বলল, এই যে। চোখ কুঁচকে সেদিকে তাকালো ত্রিদা। আবার প্রান্তকে প্রশ্ন করল, সবার তো মুখ ঢাকা, পদ্মজা কে? প্রান্তের আগে লিখন উত্তর দিল, লম্বা মেয়েটি। তীক্ষ্ণ দৃষ্টিতে লিখনের দিকে তাকালো ত্রিদা। মুখ না দেখে চিনলে কি করে? জানি না, মনে হলো। প্রান্তের দিকে ফিরে লিখন জিজ্ঞাসা করলো, প্রান্ত ঠিক বলছি? উপর নিচে মাথা নাড়ল প্রান্ত। ত্রিদার মন বিষণ্ণ হয়ে গেল। পদ্মজার সাথে লিখনের এই অদৃশ্য সংযোগ তার মনে আকাশে মেঘ জমিয়ে দিয়েছে। প্রান্ত বলল, ভাইয়া, আপা আপনাকে খুঁজছিল। লিখন চোখে কৌতূহলী ঝিলিক। কোন আপা? পদ্মজা আপা। দুটি শব্দ বজ্রপাতের মতো আঘাত করল লিখনের হৃদয়ে। তার বুকের ভেতর সহসা একটা ঝড় উঠল, যা কোনো ভাত মানতে চাচ্ছে না। পদ্মজা তাকে খুঁজছে, এই সত্যটা তো স্বপ্নের মতো অবাস্তব। তৎক্ষণাৎ পদ্মজার দিকে তাকালো লিখন। চাঁদের দিকে তাকানো কবির দৃষ্টি তার চোখ। পদ্মজার মুখ নিকাবে ঢাকা, তবুও লিখনের মনে হচ্ছে পদ্মজাকে স্পষ্ট দেখতে পাচ্ছে, যেমন করে কেউ বন্ধ চোখে প্রিয়জনের মুখ দেখতে পায়। 6 বছর আগেই সেই প্রথম দেখার মুহূর্ত তার মনের পর্দায় বেশি উঠল। তাদের প্রথম কথোপকথন, টমেটো আছে কিনা জিজ্ঞাসা, কত সুন্দর ছিল সেই মুহূর্ত। পদ্মজা লিখনের দিকে এগোলো। তার চোখে মুখে আনন্দের আলো জলমল করছে। এই দৃশ্য ত্রিদার হৃদয়ে শীতের রাতের কুয়াশা হয়ে নেমে এলো। তার বুকে শুরু হলো তীব্র চিনচিনে ব্যথা। শাহানার মাথা ঘুরছিল অনেকক্ষণ ধরে। বীরের মধ্যে থাকতে কষ্ট হচ্ছে, শরীরও দুর্বল লাগছে। পদ্মজা একটা হাত ধরে সে ক্লান্ত স্বরে বলল, পদ্ম, আমার মাথা ঘুরাইতেছে। পদ্মজা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, খুব খারাপ লাগতেছে? শাহানা চোখ বুজে আসছিল। আমার মাথা পানি দাও পদ্ম। স্কুলের পিছনের মদিনী নদী, একটা ঘাটও আছে সেখানে। পদ্মজা শাহানার হাত শক্ত করে ধরে ঘাটে নিয়ে এলো। দুজন পাহারাদারও তাদের পিছু নিল। চারপাশে প্রাকৃতিক নিস্তব্ধতা, আর মদিনী নদীর কলকল শব্দ ছাড়া কিছুই নেই। শাহানা নিকাব খোলার আগে সেই দুইজনকে উদ্দেশ্য করে বলল, এই তোমরা এখানে কেন? নিকাব খুললা মাথায় পানি দেব, যাও তোমরা। এদিকে আর কেউ নেই। কেউ আসতে চাইলেও পাহারাদারদের সামনে দিয়ে আসতে হবে, তাই ভয়ের কিছু নেই। দুজন নিজেদের মধ্যে কথা বলে চলে গেল। নিকাব খুলে শাহানার মাথা নিচু করে রাখলো। পদ্মজার 2 হাতে পানি নিয়ে ঢালতে লাগলো তার মাথায়। কিছুক্ষণ পানি দেওয়ার পর শাহানা একটু সুস্থ বোধ করলো। বিশ্রাম নেওয়ার জন্য সে গিয়ে বসলো একটা গাছের গোড়ায়। পদ্মজা চারপাশ দেখে নিজের নিকাবও খুলল। তার চোখ দুটি জ্বলছিল। চোখ মুখে পানি জাপটানো দরকার। লিখন হারিয়ে যাওয়া পাখির মতো চারদিকে খুঁজছে পদ্মজাকে। হৃদয় যোগ দিল সেই অনুসন্ধানে। হঠাৎ পদ্মজার
হঠাৎ লিখনের মনে পড়ল স্কুলের পিছনের গাঁটের কথা। সে ছুটল সেদিকে। পথে দুজন লোক ছায়ামূর্তির মতো তার পাশ দিয়ে চলে গেল বীরের মধ্যে। গাঁটে পৌঁছে থমকে দাঁড়ালো লিখন। শাহানা পেছন পেরে লিখনকে দেখে আবার আবার চোখ সরিয়ে নিল। পদ্মজা মুখ ধুয়ে ফিরে দাঁড়াতেই তার চোখে পড়ল লিখনের উপর। লিখনও দেখতে পেল পদ্মজার গলার কালো খয়েরি দাগ, মুখের ক্ষত। একটা সুন্দর ক্যানভাসে এই কার নিষ্ঠুর হাতের আঁচড়। পদ্মজার এই অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেল শাহানাও। সে শ্বশুরবাড়ি থেকে প্রস্তুত হয়ে অন্দরমহলে গিয়েছিল, সেখান থেকে সোজা সমাবেশে এসেছে, তাই পদ্মজার মুখ দেখা হয়নি। রুদ্ধ হয়ে গেল লিখনের কণ্ঠ, দাঁড়িয়ে রইল পাথরের মূর্তির মতো। পদ্মজা তাড়াতাড়ি নিকাব পরে নিল। সে নিজেকে আবার লুকিয়ে ফেলতে চাইল। যেভাবে একটা ক্ষতবিক্ষত পাখি উঠতে চেষ্টা করে, ঠিক সেভাবে এক পা করে উপরে উঠে আসতে লাগলো পদ্মজা। তার প্রতিটি পদক্ষেপ লিখনের হৃদয়ে তীব্র কম্পন জাগাচ্ছে। পদ্মজার হাত ধরে উৎকণ্ঠিত হয়ে শাহানা জিজ্ঞাসা করলো, ও পদ্ম, তোমার এই হাল কেমনে হইল? পদ্মজা চাপা স্বরে বলল, বাড়িতে গিয়ে সব বলবো আপা। শাহানার চোখ দুটি বিস্ময়ে বড় হয়ে গেল। পদ্মজার গলায় চেপে ধরার দাগ, গালে নখের আঁচড়, শরীরের দাগগুলো দেখে মনে হলো কেউ যেন একটা সুন্দর ফুলের পাপড়িগুলো নিষ্ঠুরভাবে ছিঁড়ে ফেলছিল। আমিরও পদ্মজার প্রেমের কাহিনী যা সবার মুখে মুখে মধুর গল্পের মতো ঘুরে বেড়ায়, সেই পদ্মজার গায়ে মারের দাগ আমির তো মারার কথা না। ও থাকতে অন্য কেউ পারবে না। তাহলে কিভাবে কি হলো? শাহানার মাথায় কিছু ঢুকছে না। পদ্মজার কাছে এসে দাঁড়াতেই লিখন একটা গভীর নিঃশ্বাস ছাড়ল। সেই নিঃশ্বাসের শব্দ ছড়িয়ে পড়ল চারপাশে, যা ত্রিদা, শাহানা, পদ্মজা তিনজনের অনুভব করতে পারল। পদ্মজা বলল, আপনাকে কিছু বলার ছিল। লিখন স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি হয়েছে তোমার? অপ্রস্তুত হয়ে বলল পদ্মজা, কেউ যদি তার মুখ দেখে ফেলে তাহলে তাকে নানা রকমের প্রশ্নের মুখোমুখি হতে হবে। এই কারণে সেই কারোর সামনে মুখ খোলেননি। এমনকি পূর্ণপ্রেমার সঙ্গে দেখা হওয়ার সময়ও খুলেননি নিকাবটি। লিখন একটু এগিয়ে এসে আবার জিজ্ঞাসা করলো, কে মেরেছে? পদ্মজা দুক করছে। মিথ্যা বলা তার স্বভাবে নেই, কিন্তু সত্য বলাও এই মুহূর্তে সম্ভব নয়। লিখনের পাশে দাঁড়িয়ে থাকা ত্রিদার দিকে তাকিয়ে সে পুতুলের মতো সুন্দর মেয়েটিকে উৎসুক হয়ে তাকিয়ে আছে। ত্রিদা অবশ্য পদ্মজার শরীরের দাগ নিয়ে চিন্তিত নয়, বরং সে আগ্রহ নিয়ে পদ্মজার চোখ দেখছে। কাঁদার কারণে চোখ ফুলে থাকলেও সৌন্দর্য হারিয়ে যায়নি। অসাধারণ দুটি সুন্দর চোখ। পদ্মজা জবাবে বলল, মারের দাগ হতে যাবে কেন? মুখে দাগ, গলায় আঙ্গুলের ছাপ, চোখেও পোলা, এগুলো কি সাধারণ আঘাতের লক্ষণ? এসব কি আমির হাওলাদার করেছে? তার কথা শুনে শাহানা রেগে গেল। আমিরকে কি এমন কথা শোনাও? তার কাছে অকল্পনীয়। গর্জে উঠে বলল, বাবু মারবে কেন? তুমি কি তাকাও? পরিস্থিতি যে দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তা বুঝতে পেরে পদ্মজা তৎপর হয়ে উঠল। সে লিখনের দিকে তাকিয়ে দ্রুত বলল, সব বলবো। আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে, আপনার সাহায্য দরকার। শাহানা আগুনে ঘি ঢালার মতো করে পদ্মজার হাত ধরে টেনে নিজের দিকে ঘুরিয়ে বলল, পরপুরুষের কাছে কিসের সাহায্য চাও পদ্ম? পরিস্থিতি আরো জটিল হচ্ছে। সে ধীরে ধীরে বলল, আপা, আমি আপনারে সব বলবো, একটু সময় দিন। পদ্মজা পাহারা দেওয়ার দুজন লোকের নাম হাবু ও জসিম। তাদের বীরের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে রেদওয়ান পদ্মজাকে খুঁজতে বেরিয়ে পড়ল। ঘাটে এসে সে দেখল অপ্রত্যাশিত দৃশ্যটি। পদ্মজা দাঁড়িয়ে আছে দেশের নামকরা অভিনেতা লিখনের সামনে। দক করে উঠল রেদওয়ানের বুক। লিখনের মতো প্রভাবশালী ব্যক্তি যদি সত্যটা জেনে ফেলে তাহলে তাদের সবার পতন অনিবার্য। এই লোক থামবে না। পদ্মজা ডাকলো সে। কণ্ঠটা শোনামাত্র পদ্মজা কেঁপে উঠল। লিখনের সঙ্গে কথা বলার সুযোগ সে কখনোই শেষ হয়ে যাবে তা বেশ বুঝতে পারল সে। রিদওয়ানের কাছে এসে বলল, চাচা যেতে বলছেন?